নতুন মায়েদের ব্রেস্ট ফিডিং সংক্রান্ত নানান রকম সমস্যা হয়, যেগুলো খুব স্বাভাবিক এক একটা ব্যাপার। কারণ একজন মহিলা যেদিনকে সন্তানের জন্ম দিচ্ছেন তার পরের দিনই সুপার মম হয়ে যেতে পারেন না। তাকে মা হওয়া শিখতে হয় এবং আস্তে আস্তে বাচ্চাকেও শেখাতে হয়। এটা একটা বেশ লং জার্নি, যেক্ষেত্রে তার নিজেকেও তৈরি করা একটা ব্যাপার এবং বাচ্চাকেও তৈরি করা একটা ব্যাপার। এখন এই জার্নির মধ্যে ব্রেস্ট ফিডিং একটা বড় পার্ট, যেক্ষেত্রে প্রধানত 4টে সমস্যা খুব দেখা যায়। প্রথমত যেটা দেখা যায় সেটা হচ্ছে ফ্ল্যাট নিপল বা ইনভার্টেড নিপল বা স্মল নিপল, যার জন্য বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে সমস্যা হয়। 2 নম্বর হচ্ছে সোর নিপল, অর্থাৎ যেক্ষেত্রে নিপল কেটে যায়, ফেটে যায় বা ব্লিডিং হয়। 3 নম্বর এনগর্গমেন্ট অফ ব্রেস্ট, মানে যেক্ষেত্রে ব্রেস্টটা হঠাৎ করে শক্ত, গরম এবং ভারী হয়ে যায়। এবং 4 নম্বর হচ্ছে ব্লক ডাক, যেক্ষেত্রে ব্রেস্টের মধ্যে বেশ কিছু গাঁট দেখা যায়, যেগুলোকে চাপলে একটু ব্যথা লাগে বা কষ্ট হয়। প্রথমে বলি, এই সমস্যাগুলো কিন্তু কোনো জটিল রোগ নয়, তবে যদি প্রপার ব্যবস্থা না নেওয়া হয় তখন জটিল রোগের দিকে চলে যায়। WHO, ইউনিসেফ, IAP, AAP, ন্যাশনাল হেলথ মিশন ইন্ডিয়া, ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে এই যে সমস্যাগুলো, এগুলো সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন্স, রিপোর্টস, উপস্থাপনা অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সংকলিতভাবে তুলে ধরব। আশা করি এগুলো নতুন মায়েদের হেল্প করবে এই সমস্যাগুলোকে ম্যানেজ করতে। প্রথমেই আসি ইনভার্টেড নিপল, ফ্ল্যাট নিপল বা স্মল নিপলের সমস্যাটাতে। এই সমস্যা বা এই ব্যাপারটাকে অনেকে গভীর একটা সমস্যা ভেবে অনেক মায়েরাই পিছিয়ে যায় ব্রেস্ট ফিডিং থেকে। কিন্তু এই ব্যাপারটা এক একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় ভিন্নতা, মানে অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন। যেরকমভাবে একটা মানুষ বেঁটে একটা মানুষ লম্বা হয়, সেরকমই এক একটা ভ্যারিয়েশন। ইনভার্টেড বা ফ্ল্যাট নিপলের ক্ষেত্রে দেখা যায় নিপলটা সামনে না বেরিয়ে থেকে এটা ভেতরের দিকে ঢুকে থাকে, এবং স্মল নিপলের ক্ষেত্রে প্রমিনেন্ট হয় না, একটু ছোট আকারের হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাচ্চা ব্রেস্ট ফিডিংয়ের সময় কিন্তু ল্যাচিংটা এরিওলা সহ কমপ্লিট পার্টটাই করে, অর্থাৎ নিপলের আশপাশে যে ডার্ক এরিয়াটা থাকে সেটা সহ করে। অর্থাৎ নিপল যেরকমই হয়ে থাকুক না কেন, ইনভার্টেড ভেতরে ঢোকানো বা ছোট যেরকমই হয়ে থাকুক না কেন, সেটা থাকা সত্ত্বেও কিন্তু সাকসেসফুলি ভালোভাবে ব্রেস্ট ফিডিং করানো সম্ভব। এই রকম ইনভার্টেড নিপল, ফ্ল্যাট নিপল বা স্মল নিপলের সঙ্গে ব্রেস্ট ফিডিং না করাতে পারার কোনো সম্পর্ক নেই। বাচ্চাকে যদি সঠিকভাবে পজিশন করানো হয়, ডিপ ল্যাচিং হয় এবং মা যদি একটু ধৈর্য ধরে চেষ্টা করে, তাহলে কিন্তু সাকসেসফুলি ব্রেস্ট ফিডিং করানো সম্ভব। এটা এমন কোনো সমস্যা নয় হঠাৎ করে ডেলিভারির পর হওয়া একটা সমস্যা, এবং এটার সঙ্গে ব্রেস্ট মিল্ক হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আগে ছিল না, হঠাৎ করে এখন ইনভার্টেড নিপল বা ফ্ল্যাট নিপল হয়ে গেছে, সেখান থেকে ডিসচার্জ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। সেটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে সোর নিপল, যেক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের সময় বা তারপরে ব্রেস্টের নিপলে কেটে যায়, ক্ষত হয়, ব্যথা হয় বা ব্লিডিং হয়। এটাকে সোর নিপল বলা হয়। নতুন মায়েদের ক্ষেত্রে এটা সবথেকে বেশি হওয়া একটা সমস্যা। শুধুমাত্র নতুন মা না, পরবর্তী ক্ষেত্রেও অনেক মাই এই ব্যাপারগুলো ফেস করেছেন। WHO, ইউনিসেফ, IAP একমতে বলছে পোর ল্যাচিং বা ইমপ্রপার ল্যাচিং ইজ দ্য সোল রিজন বিহাইন্ড দিস। মানে একমাত্র কারণ হচ্ছে সঠিকভাবে স্তন্যদান করা হচ্ছে না বা বাচ্চা সঠিকভাবে স্তন্যপান করছে না, যার জন্য এই সমস্যাগুলো দেখা যায়। যদি আরও নির্দিষ্টভাবে বলা যায় তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চা যদি শুধুমাত্র নিপলটাই ল্যাচ করছে, এরিওলা পার্টটা মুখের ভেতরে ঢোকেনি, বাচ্চা মুখটা ওয়াইড ওপেন করছে না বা বড় করে হাঁ করছে না, সেক্ষেত্রে হয়। এছাড়াও বাচ্চার জিভটা যদি নিপলের নিচে না যায়, সেক্ষেত্রেও এই সমস্যাগুলো দেখা যায়। তাছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন মা যদি বাচ্চাকে নিয়ে প্রপার পজিশানে না ব্রেস্ট ফিডিং করায়, মানে অ্যালাইন নয়, বাচ্চাকে মা ঝুঁকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে রাদার দেন বাচ্চাকে কাছে নিয়ে এসে ব্রেস্ট ফিডিং না করিয়ে। এছাড়াও দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে বারবার ক্লিনিং হচ্ছে, সাবান ইউজ হচ্ছে, অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ হচ্ছে, বা এমন কোনো ব্রেস্ট ক্রিম ইউজ হচ্ছে যেটা প্রপার ইন্ডিকেশন নেই বা ডক্টর রেকমেন্ডেড নয়। অনেক সময় অ্যালকোহল বেসড ওয়াইপস ইউজ করা হয়, সেক্ষেত্রেও হতে পারে, অথবা টাইট অন্তর্বাস থেকেও হতে পারে। এছাড়াও আরেকটা সমস্যা যেটা হচ্ছে কিছুক্ষণ আগেই বললাম, ফ্ল্যাট নিপল বা ইনভার্টেড নিপলের ক্ষেত্রেও সমস্যাটা দেখা যেতে পারে, অথবা বাচ্চার যদি টাং টাই বা লিপ টাই থাকে, সেক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। কি রেকমেন্ড করা হচ্ছে? রেকমেন্ড করা হচ্ছে প্রথমত ল্যাচিং সঠিকভাবে হচ্ছে নাকি মাকে কনফার্ম করতে হবে। ল্যাচিংয়ের ক্ষেত্রে বাচ্চার মুখটা যেন ওয়াইড ওপেন হয়,
বড় করে হাঁ করে এবং এরিওলা সহ কমপ্লিট নিপল এবং এরিওলা সহ কমপ্লিট পার্টটা যেন বাচ্চার মুখের ভেতরে যায়, ল্যাচিং হয় সেদিকে দেখতে হবে। বাচ্চার পজিশনিংটা মায়ের সঙ্গে ঠিকঠাক রাখতে হবে। এছাড়াও টাইট অন্তর্বাস না ব্যবহার করা, শক্ত টাওয়েল বা টাইট টাওয়েল, রাফ টাওয়েল বা গামছাগুলো না ব্যবহার করা, বারবার অ্যান্টিসেপটিক কিছু না ব্যবহার করা বা অ্যালকোহল বেস ওয়াইপস ব্যবহার না করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে এটা বলা হচ্ছে যে সঠিকভাবে ল্যাচিং হলে কিন্তু এই সমস্যাটা রিকভার করে যায়। যে ক্ষত জায়গাটা, সেই ক্ষত জায়গাটায় যদি 2-3 ফোঁটা ব্রেস্ট মিল্ক দিয়ে কিছুক্ষণ এয়ার ড্রাই হতে দেন, তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার করতে শুরু করে, কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং হিলিং প্রপার্টি থাকে। তবে এটা যদি দেখেন যে 3-4 দিনেও এটা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ল্যাকটেশন কনসালটেন্ট অথবা পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে পরামর্শ করবেন। নেক্সট পয়েন্ট হলো ব্রেস্ট এনগর্জমেন্ট, যেক্ষেত্রে ব্রেস্ট হঠাৎ করে শক্ত, ভারী এবং টানটান হয়ে যায়। সাধারণত ডেলিভারির পরে 3 থেকে 5 দিনের মধ্যে এই সমস্যা হতে দেখা যায়। এর প্রধান এবং কমন রিজন হচ্ছে যেক্ষেত্রে ব্রেস্ট মিল্কটা যথেষ্ট তৈরি হচ্ছে কিন্তু সেটা বেরোচ্ছে না বা সেটা রিলিজ হচ্ছে না, যার জন্য ব্রেস্টের ভেতরে একটা প্রেশার ক্রিয়েট করছে। WHO এবং IAP একমতে বলছে যে প্রপারলি যদি মিল্ক রিমুভাল না হয় সেক্ষেত্রে ব্রেস্ট এনগর্জমেন্ট হয়। অনেক সময় দেখা যায় যে ইনফ্রিকুয়েন্ট ফিডিং হচ্ছে বা সঠিক নিয়ম মেনে হচ্ছে না, রুটিন মেনে হচ্ছে না, ব্রেস্ট ফিডিংয়ে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, টাইট অন্তর্বাস পড়া হচ্ছে, অথবা বাচ্চার ফিডিং প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অথবা কোনো একটা সমস্যার জন্য ফিডিংয়ে ডিলে করানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট এনগর্জমেন্টের সমস্যাটা দেখা যায়। কি রেকমেন্ড করা হচ্ছে? রেকমেন্ড করা হচ্ছে যে বাচ্চাকে কিন্তু প্রথমত ল্যাচিং সঠিকভাবে হচ্ছে নাকি সেটা দেখতে হবে। ল্যাচিংয়ের প্রপার ল্যাচিং না হলেও ব্রেস্ট মিল্কটা সঠিকভাবে বেরোতে পারে না, ডিসপোজ হতে পারে না, যেক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। সেজন্য প্রথম ল্যাচিং সঠিকভাবে হচ্ছে নাকি দেখতে হবে। দ্বিতীয়, রুটিন মেনে সঠিক ফ্রিকোয়েন্সিতে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। 2 থেকে 3 ঘন্টার বেশি গ্যাপ দেওয়া যাবে না। প্রত্যেকবার যদি এনগর্জমেন্ট হয়ে থাকে তাহলে ব্রেস্ট ফিডিংয়ের আগে 5 থেকে 10 মিনিট ওয়ার্ম কম্প্রেশন এবং হয়ে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিট কোল্ড কম্প্রেস করলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও যদি দেখেন যে প্রচণ্ড শক্ত হয়ে গেছে, তখন হাতের সাহায্যে বা পাম্পের সাহায্যে প্রথমে কিছু ব্রেস্ট মিল্ক বার করে নিয়ে তারপরে বাচ্চাকে ল্যাচিং করতে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে একটা কথা বলে রাখি, যেহেতু ব্রেস্ট পাম্পের কথা বলা হচ্ছে, সেই জন্য এনগর্জমেন্ট হলে ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া বা শুধুমাত্র ব্রেস্ট পাম্পের ওপর নির্ভর করে বাচ্চাকে ফিড করানো, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। নেক্সট প্রবলেম হলো ব্লক ডাক্ট, যেক্ষেত্রে ব্রেস্টের মধ্যে যে নালি থাকে, যে মিল্ক ডাক্ট থাকে, সেখানেই ভেতরেই মিল্কটা জমে গিয়ে সেখানে একটা গাঁটের মতন তৈরি করছে এবং ব্যথা এবং চাপ ধরা একটা অনুভূতি হচ্ছে। জেনারেলি যে কোনো একটা সাইডের ব্রেস্টে এটা দেখা যায় এবং একটা সাইডে হয়ে থাকে। মিল্ক ডাক্টের মধ্যে মিল্কটা জমা হয়ে গিয়ে একটা উঁচু জায়গা তৈরি করে বা একটা শক্ত জায়গা তৈরি করে। মোস্ট কমন রিজন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফিডিংয়ের সময় যদি ব্রেস্ট পুরো খালি না হয় বা ফিডিং শেষ করার আগেই যদি ফিডিং বন্ধ করে দেওয়া হয়, তখন মিল্কটা ডাক্টের মধ্যে জমে গিয়ে এই সমস্যাটা তৈরি করে। তাছাড়াও ল্যাচিং কমপ্লিট না হলে বা ল্যাচিং সঠিকভাবে না হলে বা ফিডিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলেও এরকম সমস্যা হতে দেখা যায়। WHO এবং IAP বলছে যে কমপ্লিটলি যখন ব্রেস্ট মিল্ক রিমুভাল না হচ্ছে বা বের না করে দেওয়া হচ্ছে, তখন এটা জমে গিয়ে সমস্যা তৈরি করছে। এছাড়াও আরও কারণ পাওয়া যায়, যেমন নাইট ফিডিং স্কিপ করা, ফিডিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাওয়া, যখন ফর্মুলা উইনিং বা উইনিং হচ্ছে তখন ব্রেস্ট ফিডিংয়ের যে ফ্রিকোয়েন্সি সেটা কমে যাওয়া, কমপ্লিটলি শেষ না করা, এটার জন্য এই সমস্যাগুলো দেখা যায়। কি কি রেকমেন্ড করা হচ্ছে এক্ষেত্রে? এক্ষেত্রে প্রথমত রেকমেন্ড করা হচ্ছে যে দিকের ব্রেস্টে গাঁটটা হয়েছে বা জমাটটা বেঁধেছে সেদিকের ব্রেস্টটা বেশি ব্যবহার করা। বাচ্চাকে যখন ফিডিং করানো হবে তখন নোজ বা চিন, নাক বা থুতনিটা সেদিকে গাঁটের দিকে রেখে ফিডিং করানো, যাতে করে স্ট্রং সাকশানের ফলে ওই গাঁটটা বা ওই ব্লকটা রিলিজ হয়ে যায়। এছাড়াও ওই ব্লক বা গাঁটের থেকে নেপেলের দিকে যদি হালকা ম্যাসাজ করা যায় বা বেশি জোর দেওয়া যাবে না, হালকা ম্যাসাজ করা যায় এবং ফিডিংয়ের আগে যদি 5 থেকে 10 মিনিট ওয়ার্ম কম্প্রেস করা যায়, তাহলে কিন্তু অনেক রিলিফ পাওয়া যায়। এছাড়াও টাইট অন্তর্বাস না ব্যবহার করা, বাচ্চাকে সঠিকভাবে ল্যাচিং করানো,
কমপ্লিট এবং ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং করানো কিন্তু এটা ক্লিয়ার করিয়ে দেয় বা এটাকে ঠিক করে দেয়। এরপরেও যদি জিনিসটা ঠিক না হয়, 3-4 দিনের মাথাতেও যদি জিনিসটা ঠিক না হয়, তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটা খুব জরুরি। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স দুটি সংস্থাই বলছে ব্লকড মিল্ক ডাক্টের সমস্যা যদি আনট্রিটেড অবস্থায় রয়ে যায় তাহলে কিন্তু মাস্টাইটিস হতে পারে। মাস্টাইটিস মানে ব্রেস্ট টিস্যুতে ইনফ্ল্যামেশন, ফোলা এবং সংক্রমণ দুটোই। যদি দেখেন ব্লকড মিল্ক ডাক্টের এই সমস্যার সাথে আপনার জ্বর হচ্ছে, রেডনেস হচ্ছে মানে লাল হয়ে যাচ্ছে এবং ফ্লু লাইক সিমটম দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেটা মাস্টাইটিস হতে পারে। ডাক্তার দেখাতে দেরি করবেন না। একটা কথা মনে রাখবেন, ব্রেস্ট ফিডিং মা এবং শিশু দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। শিশুর বৃদ্ধি বিকাশেও যেমন দরকার, মায়ের রিকভারির জন্যও তেমনই দরকার। ব্রেস্ট ফিডিং না করতে দেওয়াটাও যেমন একটা সমস্যা তৈরি করে, কোনো একটা সমস্যার জন্য ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া বা ব্রেস্ট মিল্ক না দেওয়া সেটাও কিন্তু সমস্যা তৈরি করে। যদি আপনার সমস্যা, ব্যথা, যন্ত্রণা যদি মাত্রাতিরিক্ত হয়ে গিয়ে থাকে, কষ্ট যদি মাত্রাতিরিক্ত হয়ে গিয়ে থাকে, ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন।